হ্যালো এভরিওয়ান, ডিভিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি ডিভিএস ম্যাডাম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর প্রত্যেকের নোটিফিকেশন অন রাখবে, যাতে যখন যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায়। আলোচনার বিষয় আজকে ক্লাস 7 হিস্ট্রি চ্যাপ্টার 2 আমরা ডিসকাশন করছিলাম। পার্ট 3 পর্যন্ত আমাদের ডিসকাশন হয়ে গেছিল, এখন আমরা পার্ট 4টা করব। ওকে, অর্থাৎ 15 নম্বর পেজ পর্যন্ত বাংলার সেন রাজাদের শাসনকালটা আমি করিয়ে দিয়েছিলাম। এর আগের সব পার্টগুলোও করিয়ে দিয়েছিলাম। এই পার্টটা খানিকটা বাকি ছিল, এই চ্যাপ্টারটা অ্যাকচুয়ালি আমাদের, তো আমি খেয়াল করিনি। যাই হোক, তো সেই জন্য পার্ট 3টা আমি দিয়ে দিয়েছিলাম, পার্ট 4 থেকে করছি। আচ্ছা, এই চ্যাপ্টারের প্রশ্ন উত্তর সব দেওয়া হয়ে গেছে, পরের চ্যাপ্টারের প্রশ্ন উত্তর ডিসকাশন সব হয়ে গেছে, সব প্লেলিস্টে পেয়ে যাবে। প্লেলিস্ট ওপেন করে, ঠিক আছে? এখন শুরু করা যাক। তো আমরা পড়বো, একটুও স্কিপ না করে খুব ভালো করে দেখবে। পড়বো, ভেতর থেকে কি প্রশ্ন হতে পারে সেটা নিয়ে আলোচনা করব, প্রশ্নের আনসার আমরা কিভাবে লিখতে পারি সেটা আমরা বুঝবো। চ্যাপ্টারটা যদি বোঝা থাকে, যে কোনো প্রশ্ন উত্তর এলে কিন্তু আমরা লিখতে পারবো। কি বলছে দেখো, ভিডিওটা লাইক শেয়ার করো। বলছে, পরবর্তী শাসক বল্লাল সেন পাল রাজা গোবিন্দ পালকে পরাস্ত করেছিল। তাহলে আমরা আগের দিন পড়েছিলাম সেন বংশ সম্বন্ধে, আমরা অলরেডি পড়ছি। তো সেন বংশের আমরা পড়েছিলাম কি না, খ্রিস্টীয় একাদশ শতকে বাংলায় সেন বংশের শাসন শুরু হয়েছিল। সেন রাজাদের আদি যে বাসস্থান ছিল সেটা কোথায় ছিল না, দক্ষিণ ভারতের কর্ণাট অঞ্চলে ছিল, ঠিক আছে? এবং সেখান থেকে এসে তারা বাংলায় তারা নিজেদের শাসন শুরু করেছিল। ওকে, আমরা এখন আমরা কি পড়ছি না, পরবর্তী শাসক কে ছিল বল্লাল সেন, অর্থাৎ বল্লাল সেন সম্বন্ধে। এর আগে শাসন অনেকগুলো ছিল কিন্তু শাসক, যেমন সামন্ত সেন ছিল, ঠিক আছে? সামন্ত সেন সেন বংশের প্রতিষ্ঠা করেছিল। তারপরে সামন্ত সেনের পুত্র ছিল হেমন্ত সেন। ওকে, হেমন্ত সেনের ছেলে ছিল আবার হচ্ছে বিজয় সেন, আর এই বিজয় সেনের পুত্র কে ছিল না, বল্লাল সেন। তো এই বল্লাল সেনের কথা এখন বলছে। তো বলছে, পরবর্তী শাসক বল্লাল সেন পাল রাজা গোবিন্দ পালকে পরাস্ত করেছিল। এইভাবে বল্লাল সেন পাল রাজত্বের পর এইভাবে বল্লাল সেন পাল রাজত্বের উপর চূড়ান্ত আঘাত করেন। বল্লাল সেন সমাজ সংস্কার করে রক্ষণশীল গোঁড়া ব্রাহ্মণ আচার আচরণকে প্রতিষ্ঠা করেছিলেন। বল্লাল সেনের ছেলে এবং উত্তরাধিকারী ছিল লক্ষণ সেন। আনুমানিক 1169 থেকে 1204 খ্রিস্টাব্দ, 4 বা 5 পর্যন্ত। একটা কথা তোমাদের বলি, সালগুলো একটা খাতা করবে, খাতার একদিকে সাল লিখবে, কি জন্য সেই সালটা বিখ্যাত বা রিজন কি আছে সেই সালটার পাশে লিখে নেবে। ওটা একটা চার্ট হবে, অবশ্যই অবশ্যই করবে। সাল মনে রাখার এটাই হচ্ছে নিয়ম। এবং ওটা একটা, ধরো খাতার একটা মাঝখানে বা পার্টিকুলার আলাদা একটা খাতার পেজ করবে, ঠিক আছে? ধরো তুমি যে চ্যাপ্টারটা যখনই পড়বে সেই চ্যাপ্টারের সেই সালগুলো সেখানটা টুকে নেবে। তাহলে কি হবে, সাল, এবার তুমি সালটা যখনই তুমি পড়তে বসবে ওই সালের পাতাটা একবার চোখ বুলিয়ে নেবে, তাহলে যে কোনো সাল মনে থাকবে। দেখো, আমি এতদিন এগুলো সালগুলো বলে দিতে পারি, রিজন এটাই আছে, এটাই প্রসেস, এই প্রসেসেই কিন্তু আমরা পড়াশোনা করেছি, বা এই প্রসেসে পড়াশোনা করলেই সকল ভালো স্টুডেন্টরা যে এই প্রসেসেই করে, এই প্রসেসে করলেই কিন্তু ভালো রেজাল্ট করা যায়। ক্লিয়ার? তো যাই হোক, কি বললাম আমি, তো আনুমানিক 1179 থেকে 1204 খ্রিস্টাব্দ বা 5 পর্যন্ত বারাণসী এবং পুরীতে তার ক্ষমতা প্রতিষ্ঠিত করেছিলেন। যে লাইনগুলো দাগ দেওয়া, দাগ দিয়ে নেবে। রাজা লক্ষণ সেনের রাজধানী ছিল পূর্ববঙ্গের কোথায় না, বিক্রমপুরে। এবার লক্ষণাবতী অর্থাৎ গৌড় ছিল ওই আমলের আরেকটা গুরুত্বপূর্ণ শহর। 1204 বা 5 খ্রিস্টাব্দে তুর্কি আক্রমণ ঘটলে বাংলার সেন শাসন কার্যত অবসান ঘটেছিল বা অবসান হয়। তাহলে একটু আমরা বল্লাল সেন সম্বন্ধে আগে একটু জেনে নিই। দেখো, বল্লাল সেন কে ছিল? বল্লাল সেন ছিল সেন বংশের একজন রাজা। তার বাবা কে ছিল? তার বাবা ছিল হচ্ছে বিজয় সেন। তো বিজয় সেন যখন মারা যায়, তারপরে সময়টা ছিল হচ্ছে মোটামুটি ধরতে পারো 1159, ঠিক আছে? তো 1159 খ্রিস্টাব্দে সেন বংশের সিংহাসনে কিন্তু তিনি বসেছিলেন। এবার আনন্দভট্ট রচিত যে বল্লাল চরিত গ্রন্থ আর এই ভাগলপুর লিপি, এগুলোর থেকেই কিন্তু আমরা এই বল্লাল সেন সম্বন্ধে জানতে পারি। কি বললাম? আনন্দভট্ট রচিত বল্লাল চরিত গ্রন্থ আর ভাগলপুরি লিপি, ঠিক আছে? এছাড়া নৈহাটি লিপিও ছিল। তো যাই হোক, যার থেকে আমরা বল্লাল সেন সম্বন্ধে জানতে পারি।
সিংহাসনে বসার পর বল্লাল সেন কি করেন না, বল্লাল সেন তখন মিথিলা জয় করেছিল এবং মগধকেও কিন্তু তিনি নিজের আয়ত্তে এনেছিল বা জয় করেছিল। ঠিক আছে, সুন্দরবন, মেদিনীপুর, দিনাজপুর, এই অঞ্চলগুলো তারই যে রাজত্ব ছিল বা তারই যে সাম্রাজ্য ছিল তার অন্তর্ভুক্ত ছিল কিন্তু। ওকে, বল্লাল সেন বাংলার যে বিক্রমপুরে, সেই বিক্রমপুরে তার যে আমরা বলতে পারি ক্যাপিটাল বা রাজধানী, সেটা তিনি স্থাপন করেছিলেন। ওকে, বল্লাল সেনের একটা উপাধি ছিল, বল্লাল সেনের উপাধি ছিল কি না, নিঃশঙ্ক শঙ্কর গৌরেশ্বর। কি বললাম? নিঃশঙ্ক শঙ্কর গৌরেশ্বর। ওকে, তার উপাধি ছিল। ঠিক আছে, বল্লাল সেনের প্রচুর ভালো কাজ আছে। আমরা জানি তিনি অদ্ভুত সাগর নামে যে হিন্দু ধর্মের আচার পদ্ধতি, সেই নিয়ে একটা বই লিখেছিলেন। ঠিক আছে, এছাড়াও দান সাগরও লিখেছিলেন, দুটো বই তার খুব ফেমাস ছিল, দান সাগর আর অদ্ভুত সাগর বলে। ঠিক আছে, তিনি হিন্দুদের মানে আমরা বলতে পারি যে যথেষ্ট অনুরাগী ছিল। ওকে, বল্লাল সেনের যখন বয়স হয়, ঠিক আছে, তখন লক্ষণ সেন মানে কি বলবো, লক্ষণ সেন তখন কি করে না, মানে সিংহাসন আরোহণ করে বা সিংহাসনে বসে আমরা বলতে পারি। তো তখন তিনি কি করেন, তিনি তার হাতেই, ছেলের হাতেই দিয়ে দিয়েছিল সিংহাসন। দেওয়ার পরে তিনি চলে যান গঙ্গা তীরে গিয়ে তখন তিনি স্বাস্থ্য চর্চা করতেন লাস্ট জীবনে এটা। ওকে, তাহলে মোটামুটি বল্লাল সেন সম্বন্ধে একটা আইডিয়া হলো। কয়েকটা ইম্পর্টেন্ট কথা মনে রাখবে, এখনই মুখস্থ হয়ে যাবে। বল্লাল সেন কে ছিল? সেন বংশের রাজা। তিনি, বল্লাল সেন সম্বন্ধে আমরা জানতে কোথা থেকে পারলাম না, ভাগলপুর লিপির থেকে জানতে পারলাম, বল্লাল চরিত গ্রন্থ থেকে আমরা জানতে পারলাম। ওকে, বল্লাল সেন কি করেছিল না, মগধ মিথিলা জয় করেছিল। এছাড়া মেদিনীপুর, সুন্দরবন, দিনাজপুর অঞ্চল তার সাম্রাজ্যেরই অন্তর্ভুক্ত ছিল। ঠিক আছে, বল্লাল সেন নিজের রাজধানী প্রতিষ্ঠা করেছিল বিক্রমপুরে। তার একটা উপাধি ছিল কি জানলাম না, নিঃশঙ্ক শঙ্কর গৌরেশ্বর তার উপাধি ছিল। অদ্ভুত সাগর, দান সাগর নামের যে হিন্দু ধর্ম, সেই হিন্দু ধর্ম নিয়ে, আচার পদ্ধতি নিয়ে অনেক তিনি মানে বই লেখে, এই দুটো বই লিখেছিল, অদ্ভুত সাগর আর দান সাগর। ঠিক আছে, আর এছাড়া হিন্দুদের তিনি যথেষ্ট অনুরাগী ছিলেন। শেষ জীবনে তিনি তার পুত্রের হাতে সিংহাসন দিয়ে বা রাজত্ব দিয়ে তিনি গঙ্গার তীরে গিয়ে স্বাস্থ্যচর্চা করেছিলেন। ওকে, এইভাবে আমরা এতটুকু জেনে নিলাম। এবার আমরা এখানে কি দিয়েছে না, এক নজরে বাংলার পাল আর সেন রাজাদের শাসন। খুব ভালো করে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুব ভালো করে পড়বে, পার্থক্য দেয় কিন্তু। হ্যাঁ, প্রশ্ন আসে আমাদের যে পাল আর সেন যুগের সম্পর্কে পার্থক্য লেখো বা তুলনা করো, পাল আর সেন যুগের বা পাল আর সেন যুগ সম্বন্ধে লেখো। তখন কিন্তু এটা লিখতে হবে, পাল সময়কাল কত ছিল, সেনদের সময়কাল কত ছিল, কতজন উল্লেখযোগ্য শাসক ছিল। ঠিক আছে, এগুলো কিন্তু আমাদের লিখতে হবে। পাল বংশের আরো অনেক কিছু এর মধ্যে অ্যাড করতে পারো, যেমন ধরো মৎস্যন্যায়ের অবসান ঘটেছিল পালদের সময়। ঠিক আছে, সেন সময়ে ব্রাহ্মণ্য ধর্ম, সেনরা পৃষ্ঠপোষক ছিল, এইভাবে লিখতে পারবে। তুর্কি অভিযান হয়েছিল, এগুলো দেওয়াই আছে, এগুলো একটু ক্লিয়ার করে নেবে। ওকে, নেক্সট একটু পড়ি কি বলেছে, একটু বড় করে দিই, জাস্ট নেক্সট আমাদের বলেছে যে লক্ষ্য করে দেখা গেল পাল রাজাদের শাসনের শেষ দিকটা বাংলার সেন শুরু হয়। ইয়েস, পালদের হারিয়েই সেনটা ঢুকেছিল। তো সেন শাসন শুরু হয়েছিল, তার মানে হলো খ্রিস্টীয় একাদশ শতকের মাঝামাঝি সময় থেকে সমগ্র বাংলার উপর আর পাল রাজাদের কর্তৃত্ব তেমনভাবে ছিল না। কেবল পূর্ব বিহারে এবং উত্তর বাংলায় পাল রাজাদের শাসন টিকেছিল। এই সুযোগে সেন বংশের সামন্ত সেন ও তার ছেলে হেমন্ত সেন রাঢ় অঞ্চলের নিজেদের প্রতিষ্ঠা করেছিলেন। পাল শাসনের শেষ দিকে কৈবর্ত বিদ্রোহ সেনদের রাজ্য স্থাপনে সাহায্য করেছিল। ঠিক আছে, তাহলে আমরা কোন বংশের কে কে আছে এগুলো সবই জানতে পারলাম। কি জানতে পারলাম না, পাল বংশের আমায় যদি বলে যে পাল বংশ বলছি, সেন বংশ সম্বন্ধে একটু বলার জন্য, তো আমি কিভাবে এই জিনিসটাকে হাইলাইট করতে পারি বা কিভাবে আমরা দিতে পারি না, আমরা বলতে পারি যে খ্রিস্টীয় একাদশ শতকে বাংলার সেন যে বংশ, সেন বংশের শুরু হয়েছিল। সেন রাজাদের যে বসস্থান ছিল বা আদি বাড়ি ছিল, সেটা দক্ষিণ ভারতের কর্ণাটক অঞ্চলে ছিল। আর তারা সেখান থেকে বাংলায় রাজত্ব করতে তারা এসেছিল। ঠিক আছে, সামন্ত সেন সবার প্রথমে এসেছিল, তাই তো সামন্ত সেন বাংলার সেন বংশের প্রতিষ্ঠা করেছিল। এবং সামন্ত সেনের যে পুত্র ছিল, কে ছিল না, হেমন্ত সেন ছিল।
হেমন্ত সেনের একটা উপাধি ছিল, হেমন্ত সেনের উপাধি ছিল হচ্ছে মহারাজা ধীরাজ, যেটা আগের দিনও বলেছি আমি, মহারাজা ধীরাজ ছিল। তো হেমন্ত সেন কি করেছিল না, রাঢ় অঞ্চলে যে সেনদের, সেই সেনদের একটা আহ, কর্তৃত্ব বা আধিপত্য একটা স্থাপন করেছিল আমরা বলতে পারি। ওকে, এরপরে আমরা জেনেছি কি কার সম্বন্ধে না, সরি, বিজয় সেন সম্বন্ধে। বিজয় সেন কে ছিল না, হেমন্ত সেনের পুত্র ছিল বিজয় সেন। ঠিক আছে, তিনি রাঢ়, গৌড়, পূর্ববঙ্গ এইসব জায়গা জয় করে করে সেন যে বংশ বা সেন যে রাজ্য, সেটা পরিধিটা অনেকটা বেশি বৃদ্ধি তিনি করেছিলেন। ঠিক আছে, তিনি একদম আমরা বলতে পারি যে স্বাধীন সেন বংশের যে প্রতিষ্ঠাতা, আমরা হেমন্ত সেনের পুত্র বিজয় সেনকেই বলা যেতে পারে, আমরা বলতে পারি। ওকে, এরপরে আসছে বল্লাল সেন। বলেই দিলাম বল্লাল সেন সম্বন্ধে। বল্লাল সেন ছিল হচ্ছে বিজয় সেনের পুত্র ছিল বল্লাল সেন। পাল রাজা তিনি গোবিন্দ পালকে পরাস্ত করেছিলেন, করে তার যে সাম্রাজ্য, মানে নিজের যে একটা আধিপত্য, সেটা তিনি প্রতিষ্ঠা করেছিলেন। তারপরে বল্লাল সেনের ছেলে ছিল লক্ষণ সেন, তিনি পুরীতে তার কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছিল, সঙ্গে বারাণসীতেও করেছিল। ওকে, আর তিনি পূর্ববঙ্গের বিক্রমপুরে তার রাজধানী কিন্তু প্রতিষ্ঠা করেছিল। এবার আমরা পতন সম্বন্ধে একটু এইটুকু বলতে পারি যে তুর্কি সেনাপতি যে ছিল মোহাম্মদ বিন বখতিয়ার খলজি, ওকে, ইখতিয়ার উদ্দিন, পুরো নাম অনেক বড় কিন্তু, ঠিক আছে, পুরো নাম হচ্ছে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি, মনে রেখো নামটা। ওকে, আই রিপিট, ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি। ঠিক আছে, তো যাই হোক, খলজি আক্রমণের তখন কি হয় না, সেন বংশে অবসান ঘটেছিল। ঠিক আছে, তো এই হলো, আমরা সেন বংশ সম্বন্ধে একটু জেনে গেলাম। তাহলে এবার একটু লক্ষণ সেন সম্বন্ধে জেনে রাখো। তাহলে দেখো এইটুকু পড়ার মধ্যে কত প্রশ্ন বেরোচ্ছে, এরম ভাবেই প্রশ্ন আসে কিন্তু। তাহলে দেখো, লক্ষণ সেন সম্বন্ধে যদি আমি তোমাকে বলতে চাই, আমি ভাই বলতে পারি যে লক্ষণ সেন কে ছিল না, লক্ষণ সেন ছিল একজন দক্ষ যোদ্ধা, বা আমরা নিপুণ যোদ্ধাও বলতে পারি। ঠিক আছে, তিনি আহ, আমরা বলতে পারি যে এলাহাবাদ, কাশী, পুরী যেটা হয়, পুরীতে কি করেছিল না, নিজের যে কর্তৃত্ব সেটা কিন্তু স্থাপন করেছিল। ওকে, তিনি যেটা ছিলেন, তিনি আমরা বলতে পারি যে অনেক মানে বুদ্ধি ধরতেন, আর সেই বুদ্ধির জোরেই, বা আমরা বলতে পারি কূটনীতিবিদ যেটা বলতে পারি, তার জোরেই কিন্তু তিনি সমগ্র বাংলাদেশ যেটা ছিল সেটা নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠা কিন্তু তিনি করেছিলেন। ওকে, তিনি জয়চন্দ্রকে পরাজিত করেছিলেন। এই যে লক্ষণ সেন ছিল, তার রাজধানী ছিল অবভিয়াসলি বিক্রমপুরে, তার রাজধানী ছিল, তার উপাধিও ছিল গৌড়েশ্বর, তার উপাধি ছিল। ঠিক আছে, তিনি সমগ্র বাংলা জয় করে নিজেকে গৌড়েশ্বর উপাধি নেন। ওকে, এছাড়াও তার একটা উপাধি ছিল, সেটা হচ্ছে অরিরাজ মর্দন শঙ্কর। ঠিক আছে, এটাও তার একটা উপাধি ছিল। লক্ষণ সেন যথেষ্ট সাহিত্য অনুরাগী ছিল, আমরা বলতে পারি। ঠিক আছে, তিনি সাহিত্য চর্চা পছন্দ করতেন। তার যে রাজসভা ছিল, রাজসভায় অনেক অনেক, হ্যাঁ, যে আমরা বলতে পারি যে বৈষ্ণব কবি, ঠিক যেমন জয়দেবের কথা বলতে পারি, ধৈর কথা বলতে পারি, ওকে, শাস্ত্রজ্ঞ হলায়ুধের কথা বলতে পারি, তারা কিন্তু তার রাজসভায় কিন্তু প্রেজেন্ট থাকতো। ওকে, তো যাই হোক, তার যে বাবা ছিল, তার বাবা কিন্তু যে অদ্ভুত সাগরের কথা আমি বলছিলাম, ওর নামটা যেন কি যেন, বল্লাল সেনের। তো অদ্ভুত সাগরটা তিনি কমপ্লিট করতে পারেননি। এই যে লক্ষণ সেন যে ছিল, তিনি কিন্তু তার বাবার যে অদ্ভুত সাগর গ্রন্থটা, সেটা অসমাপ্ত গ্রন্থটা কিন্তু তিনি সম্পূর্ণ করেছিলেন। ওকে, তো এতটুকু আমরা একটু বল্লাল সেন লক্ষণ সেন সম্বন্ধে জেনে নিলাম। তাহলে মোট কথা কয়েকটা পয়েন্ট মনে রেখো, কি কি জানলাম না, লক্ষণ সেন বিক্রমপুর যেটা ছিল, বিক্রমপুর তার রাজধানী ছিল। লক্ষণ সেন একজন সুদক্ষ সৈন্য যোদ্ধা ছিলেন, আমরা বলতে পারি। তিনি সারা বাংলাদেশে নিজে কর্তৃত্ব স্থাপন করেছিল। তিনি এলাহাবাদ, কাশী, পুরীতে নিজের বিজয়স্তম্ভ আমরা বলতে পারি স্থাপন করেছিল। ওকে, তিনি জয়চন্দ্রকে পরাজিত করেছিলেন, তিনি গৌড়েশ্বর উপাধি ধারণ করেছিলেন। ছাড়াও অরিরাজ মর্দন শঙ্করও কিন্তু তার একটা উপাধি ছিল, পরম বৈষ্ণব তার একটা উপাধি ছিল। ওকে, তো এগুলো আমরা জেনে নিলাম। ঠিক আছে, নেক্সট পরেরটায় যাব। পরেরটা বলেছে অন্যান্য আঞ্চলিক
পারিবারিক শক্তির উত্থান, এতক্ষণ আমরা বাংলার কথা পড়লাম। বাংলার বাইরে খ্রিস্টীয় সপ্তম এবং অষ্টম শতকে উত্তর দক্ষিণ ভারতে বেশ কিছু নতুন রাজবংশ ও রাজত্বের উত্থান হয়েছিল। নতুন রাজবংশগুলো স্থানীয় শক্তিশালী ব্যক্তিদের উপস্থিতি মেনে নিয়েছিল। বড় বড় জমির মালিক এবং যোদ্ধা নেতাদের অনেক ক্ষেত্রে সামন্ত, মহাসামন্ত, মহামণ্ডলেশ্বর ইত্যাদি উপাধি দেওয়া হতো কাদের না, বড় বড় জমির মালিক বা যোদ্ধাদের। ওকে, তার বদলে এরা রাজা বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে খাজনা এবং উপঢৌকন, ওকে, কি দিত, খাজনা বা উপঢৌকন দিত। নেক্সট কি বলেছে দেখো, এমনকি প্রয়োজনে রাজার ডাকে সৈন্য নিয়ে যুদ্ধে হাজির হতে হতো। কখনো আবার এদের মধ্যে কেউ কেউ রাজার দুর্বলতার সুযোগে স্বাধীনভাবে নিজেদের অঞ্চল শাসন করতে শুরু করেছিল। যেমন দক্ষিণাত্যের রাষ্ট্রকূটরা কর্ণাটকের চালুক্য শক্তির অধীন ছিল। অষ্টম শতাব্দীর মাঝামাঝি, আমি একটু পড়িয়ে দিই দেন আমি বোঝাচ্ছি। অষ্টম শতাব্দীর মাঝামাঝি সময় এই রাষ্ট্রকূট নেতা দন্তি দুর্গ চালুক্য শাসককে ক্ষমতার থেকে সরিয়ে নিজেই স্বাধীন রাজা হিসাবে বসে। কে না, দন্তি দুর্গ। ঠিক আছে, নেক্সট, অনেক সময় সামরিক কর্তৃত্ব অধিকারী মানুষেরা পারিবারিক শক্তির সাহায্যে নতুন রাজ্য স্থাপনে উদ্যোগী হতো। এই রকম কয়েকটি রাজবংশের কথা এখানে আমরা জানবো। কি কি একটু জানি। বলছে প্রথমে উত্তর ভারত দিয়ে শুরু করা যাক। বাংলা, বিহার, ঝাড়খণ্ডের বিস্তীর্ণ অঞ্চলে পাল রাজারা রাজত্ব করেছিলেন। এদের কথা আমরা আগেই জেনেছি। দ্বিতীয় শক্তি ছিল হচ্ছে গুর্জর প্রতিহার। ঠিক আছে, এটাও ইম্পর্টেন্ট। এই জায়গাটা ভীষণ ইম্পর্টেন্ট। ঠিক আছে, ভালো করে শোনো। এরা রাজস্থান, গুজরাটের বৃহৎ অঞ্চল শাসন করতেন। এদের মধ্যে রাজা ভোজ খুব ক্ষমতাবান ছিলেন। কে ছিলেন? রাজা ভোজ। ওকে, তিনি কনৌজ দখল করে তার রাজ্যের রাজধানী স্থাপন করেন। পরবর্তীকালে বহু আক্রমণের মুখে প্রতিহাররা দুর্বল হয়ে পড়ে। হর্ষবর্ধনের সময় থেকেই কনৌজ উত্তরাপথের অবস্থানগত দিক থেকে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। যে কনৌজের নিয়ন্ত্রণ করবে সেই গাঙ্গেয় উপত্যকা দখলে রাখতে পারবে তা বোঝা গিয়েছিল। কি বললাম? যে কনৌজ নিয়ন্ত্রণ করবে সে গাঙ্গেয় উপত্যকা দখলে রাখতে পারবে তা বোঝা গিয়েছিল। এই অঞ্চল নদীভিত্তিক বাণিজ্য ও খনিজ দ্রব্য আর্থিক দিক থেকে লোভনীয় ছিল। কনৌজ শেষ পর্যন্ত কে দখলে রাখতে পারবে তাই নিয়ে অষ্টম শতাব্দী থেকে পাল, গুর্জর প্রতিহার ও রাষ্ট্রকূট বংশের মধ্যে টানা লড়াই চলেছিল। ঠিক আছে, একেই ত্রিশক্তির সংগ্রাম বলা হয়। ঠিক আছে, প্রায় 200 বছর ধরে, এটা আমি বোঝাচ্ছি ত্রিশক্তি সংগ্রাম, এক মিনিট। প্রায় 200 বছর ধরে চলা যুদ্ধ কলহে তিনটি বংশের শক্তি শেষ হয়ে যায়। এই সময় পাল রাজাদের ক্ষমতা কমে গেলে বাংলায় সেন রাজত্ব শুরু হয়। ঠিক আছে, বাংলায় সেন রাজত্ব শুরু হয়, অলরেডি আমরা ডিসকাশন করেছি। রাজপুত কাকে বলে এটা ভেরি 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 ইম্পর্টেন্ট, একটু ভালো করে পড়বে। ওকে, আমি একটু এটাই আসি। সবার আগে কি বলবো, কি ডিসকাশন করব না, আমরা জানলাম যে ত্রিশক্তি সংগ্রামটার সম্বন্ধে জানলাম। কি আছে ত্রিশক্তি সংগ্রাম না, আমরা বলতে পারি যে ভারতের ত্রিশক্তি সংগ্রাম মানে ছিল তিনটে শক্তি। কি কি শক্তি পড়লাম না, বাংলায় পাল, ঠিক আছে, পশ্চিম ভারতের কে না গুর্জর প্রতিহার, আর দক্ষিণ ভারতের কে না রাষ্ট্রকূট। এই তিনটে সম্বন্ধে আমরা জানলাম। ওকে, এবার কনৌজ দখলের পর পাল, গুজরাট, তারপরে গুজরাট প্রতিহার, ওকে, আর রাষ্ট্রকূট বংশের রাজাদের মধ্যে এই যে সংগ্রামটা শুরু হয়েছিল বা এই যে ত্রিশক্তি সংগ্রাম শুরু হয়েছিল, এর পিছনে অনেকগুলো কারণ ছিল। প্রথমত আমরা বলতে পারি হর্ষবর্ধনের রাজত্বকালে তার রাজধানী যে কনৌজ ছিল সেটা কিন্তু শ্রেষ্ঠ নগরী হিসাবে মর্যাদা লাভ করেছিল। ঠিক আছে, এবার হর্ষবর্ধন পরবর্তী সময়ে কি করেছিল, কনৌজের যে রাজনৈতিক গুরুত্ব সেটা কিন্তু অনেকটা মানে হর্ষবর্ধনের পরবর্তী সময়ে কিন্তু, ঠিক আছে, রাজনৈতিক গুরুত্ব সেটা কিন্তু অনেকটা বৃদ্ধি পায়। ওকে, কনৌজ কি হয়ে দাঁড়ায়, ধীরে ধীরে কনৌজ সাম্রাজ্যবাদের প্রতীক হয়ে দাঁড়ায়। ঠিক আছে, এবার তার মানে হলো যে কনৌজ দখল করবে সেই গাঙ্গেয় উপত্যকা দখল করে রাখবে। কি বললাম, বোঝা গেল ব্যাপারটা, কনসেপ্টটা ক্লিয়ার হলো? আমি আরেকবার দরকার পড়ে বলছি, হর্ষবর্ধনের রাজত্বকালে তার যে রাজধানী ছিল কনৌজ সেটা শ্রেষ্ঠ নগরীর
মর্যাদা পেয়েছিল। এবং হর্ষবর্ধনের পরবর্তী সময় কি হয়েছিল না, কনৌজের যে রাজনৈতিক গুরুত্ব সেটা বেড়ে গিয়েছিল। কনৌজকে সাম্রাজ্যবাদের প্রতীক ধরে নেওয়া হয়েছিল, বা কনৌজ সাম্রাজ্যবাদের প্রতীকে পরিণত হয়েছিল, ঠিক আছে। তার ফলে কি হয়েছিল, যে কনৌজ দখল করবে সে গাঙ্গেয় উপত্যকা দখলে রাখতে পারবে, ঠিক আছে। আরেকটা আমরা বলতে পারি, দ্বিতীয় কারণ আমরা বলতে পারি যে কনৌজ অঞ্চল নদীভিত্তিক বাণিজ্য, খনিজ দ্রব্য ভারতীয় রাজাদের কাছে এটা যথেষ্ট মানে আকর্ষণীয় ছিল আমরা বলতে পারি। কেননা কনৌজ অঞ্চলে এই নদীভিত্তিক যে বাণিজ্য হতো বা খনিজ দ্রব্য প্রচুর পরিমাণে পাওয়া যেত, সেই জন্য যে ইন্ডিয়ান যারা কিং ছিল বা রাজা ছিল তাদের কাছে এটা একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার ছিল বা লোভনীয় ছিল, ঠিক আছে। বা এছাড়াও আমরা বলতে পারি যে কনৌজ ছিল গাঙ্গেয় উপত্যকার একদম আহ, যেহেতু গাঙ্গেয় উপত্যকায় অবস্থিত ছিল সেই জন্য যথেষ্ট কৃষিকাজে উন্নত ছিল। তো কৃষি সমৃদ্ধ একটা অঞ্চল আমরা এটাকে বলতে পারি, ঠিক আছে। কনৌজ অর্থনৈতিক দিক থেকেও আহ, যথেষ্ট স্ট্রং ছিল, অর্থনৈতিক ব্যবস্থাও যথেষ্ট স্ট্রং ছিল, সেই জন্য ভারতীয় রাজারা যথেষ্ট বেশি কনৌজের প্রতি লোভনীয় ছিল। গুপ্ত সাম্রাজ্যের আগে প্রাচীন ভারতের মগধে যে, এটা আমরা তৃতীয় কারণ হিসেবে বলতে পারি যে গুপ্ত সাম্রাজ্যের আগে প্রাচীন ভারতের মগধের যে মর্যাদা ছিল, হর্ষবর্ধনের পতনের পর কিন্তু কনৌজের সেই গুরুত্বটা লাভ করে। কি বললাম, গুপ্ত সাম্রাজ্যের আগে প্রাচীন ভারতে মগধের যে মর্যাদা ছিল, হর্ষবর্ধনের পতনের পর কনৌজ কিন্তু সেই মর্যাদাই বা সেই গুরুত্বই লাভ করে, ঠিক আছে। হর্ষবর্ধনের পরবর্তী সময় উত্তর ভারতে দক্ষিণ ভারতের সম্রাটদের কাছে কনৌজ দখল করাটা মানেই হচ্ছে একটা বিশাল কিছু করে নেওয়া, ওকে একটা আমরা বলতে পারি একটা বিশাল মর্যাদার প্রতীক আমরা বলতে পারি, ওকে। এই যে ত্রিশক্তি সংগ্রামটা হলো, এই ত্রিশক্তি সংগ্রামের ফল কি ছিল, ঠিক আছে। ফলটা ছিল কিন্তু আমরা বলতে পারি সুদূর প্রসারী, ওকে। ত্রিশক্তি সংগ্রাম পাল প্রতিহার আর রাষ্ট্রকূটদের মধ্যে একটা আমরা বলতে পারি কেউই এরা স্থায়ীভাবে কনৌজের ওপর আধিপত্য রাখতে পারেনি, ঠিক আছে। দীর্ঘকাল ধরে যুদ্ধের ফলে কি হয়েছিল, প্রতিটা রাজ্যের যে সামন্ত রাজারা তারা স্বাধীনতাকামী হয়ে ওঠে, ওকে। পরবর্তীকালে আমরা বলতে পারি যে সামরিক কারণ বা অর্থনৈতিক দুর্বলতা বা সামরিক অবক্ষয়, সামন্ত রাজাদের বিদ্রোহ, ঠিক আছে। আর এছাড়াও আমরা বলতে পারি রাজনৈতিকভাবে এদের মধ্যে কোনো ঐক্যবদ্ধতা ছিল না, বা রাজনৈতিক অনৈক্যতা ভারতের বৈদেশিক আক্রমণের পথ কিন্তু যথেষ্ট পরিমাণে সুদৃঢ় করে দিয়েছিল। তাহলে বোঝা গেল ব্যাপারটা যে 200 বছর ধরে চলা যুদ্ধ কলহে এই যে তিনটে বংশ ছিল, তিনটে বংশই কিন্তু শেষ পর্যন্ত শেষ হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, ওকে। এই সময় পাল রাজাদের ক্ষমতা কমে যায় এবং বাংলায় তখন সেন রাজত্ব শুরু হয়ে যায়, ওকে। তাহলে আমরা এইটুকু আর একটু আছে পড়ে নি। কি বলছে দেখো, দক্ষিণ ভারতের চোল শক্তি বলছে এই সময় দক্ষিণ ভারতেও বেশ কিছু আঞ্চলিক শক্তির বিকাশ ঘটে। পল্লব পাণ্ড ও বিশেষত চোলরা শক্তিশালী হয়ে ওঠে। কাবেরী নদীর শাখা নদীগুলি বদ্বীপকে ঘিরে চোল রাজ্য গড়ে উঠেছিল। সেখানকার রাজা মুট্টাবাইয়াকে সরিয়ে বিজয়ালয় চোল রাজ্য প্রতিষ্ঠা করে। কি এই নাম ছিল, মুট্টাবাইয়াকে সরিয়ে বিজয়ালয় চোল রাজ্য প্রতিষ্ঠা করে, ঠিক আছে। থাঞ্জাভুর বা তাঞ্জোর যেটা আমরা বলে থাকি, তাঞ্জোর নামে এক নতুন নগরী তৈরি করা হয়েছিল বা হয়, যেটা হয় জাস্ট এ সেকেন্ড, তৈরি হয়, যা চোলদের কি ছিল, রাজধানী ছিল, ওকে। বিজয়ালয়ে উত্তরসূরিরা রাজ্যকে আরো সম্প্রসারিত করে। দক্ষিণের পাণ্ড ও উত্তরের পল্লব অঞ্চলে চোলদের দখলে আসে। 985 খ্রিস্টাব্দে প্রথম রাজরাজ বর্তমান কেরল, তামিলনাড়ু ও কর্ণাটকের বিস্তীর্ণ অঞ্চলে চোল প্রতিপত্তি বাড়ায়। তার পুত্র প্রথম রাজেন্দ্র কল্যাণীয় চালুক্য শক্তির পরাজিত করে, ঠিক আছে। বাংলায় পাল বংশের বিরুদ্ধে এক অভিযানে গঙ্গা নদীর তীরে পাল রাজাকে হারিয়ে তিনি গঙ্গাইকোন্ড চোল উপাধি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ধারণ করে। প্রথম রাজরাজ ও রাজেন্দ্র চোল দুজনেই দক্ষ নৌবাহিনী তৈরি করেন। এর ফলে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলির সঙ্গে ভারতীয় বাণিজ্যকে সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখা চোলদের পক্ষে সম্ভব হয়। তাহলে আমরা কি জানলাম, আমরা জানলাম যে দক্ষিণের যে পাণ্ড ও উত্তরের যে
পল্লব অঞ্চল সেটা চোলদের দখলে চলে যায়। ওকে, প্রথম রাজা রাজরাজ বর্তমানে কি করে না, বর্তমান যে তামিলনাড়ু, কেরল, কর্ণাটক এই যে অঞ্চলগুলো সেখানে নিজেদের স্থাপত্য বা নিজেদের প্রতিপত্তি, চোলদের প্রতিপত্তি সেটা বাড়ায়। ওকে, তার যে পুত্র ছিল রাজরাজের, সেটা কে ছিল না, প্রথম রাজেন্দ্র ছিল তার পুত্র। তো কি করে না, প্রথম রাজেন্দ্র কিন্তু যে চালুক্য শক্তি, সেই চালুক্য শক্তিকে কিন্তু পরাজিত করেছিল। বাংলায় পাল বংশের বিরুদ্ধে এক অভিযানে গঙ্গা নদীর তীরে পাল রাজাকে হারিয়ে তিনি কি করলেন না, গঙ্গায় কোন্ডচোল উপাধি লাভ করেছিল। কে না, প্রথম রাজেন্দ্র। ওকে, ক্লিয়ার? আশা করি এটা ক্লিয়ার হয়েছে। তো আমরা এতটা পর্যন্ত এখন পড়লাম। নেক্সট ডে না, আজকে এটা শেষ করে দেবো। ওকে, একটু পরের ভিডিওতে বাকি এইটুকু থাকছে, এটা পড়িয়ে দেবো। খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, এখান থেকে প্রতি লাইনে প্রশ্ন বললেও ভুল হবে না। ওকে, ছোট প্রশ্ন তো প্রচুর আসে, বড় প্রশ্নও আসে, 3 নম্বরের প্রশ্ন এই চ্যাপ্টারটা মেন এখান থেকে এসে থাকে। তাহলে আমরা কৈবর্ত বিদ্রোহ জেনেছি, আমরা পাল বংশের সম্বন্ধে জেনেছি, আমরা দেবপাল সম্বন্ধে পড়ে নিয়েছি, ধর্মপাল সম্বন্ধে পড়ে নিয়েছি, ত্রিশক্তি সংগ্রাম ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা আমরা পড়েছি। এখনো পর্যন্ত কি কি পড়লাম আমরা কাল থেকে আজকের মধ্যে। ওকে, তাহলে এটা পড়ে নিয়েছি। এছাড়াও আমরা কি কি পড়েছি না, এছাড়াও আমরা বল্লাল সেন সম্বন্ধে পড়েছি, লক্ষণ সেন সম্বন্ধে পড়েছি, বাংলায় সেন বংশের প্রতিষ্ঠা সম্বন্ধে জেনেছি। তো এগুলো আমাদের পড়া হয়ে গেছে। ওকে, এখন আমি একটু ছোট প্রশ্ন দিচ্ছি কয়েকটা, এটা লিখে নাও। নেক্সট একটু পরে আরেকটা ভিডিও আপলোড হবে, তাহলে আমাদের চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে। সবার প্রথমে প্রশ্ন, চোল রাজাদের রাজধানী কোথায় ছিল? চোল রাজাদের রাজধানী ছিল হচ্ছে তাঞ্জাভুর বা তাঞ্জোর। সরি, তাঞ্জোর। ওকে, দেখা যাচ্ছে তো? ওকে, নেক্সট পরের প্রশ্ন, আরবের দুটি গুরুত্বপূর্ণ শহর, মক্কা ও মদিনা। নেক্সট, জমজম কি একটি পবিত্র কূপ? জমজম কি না একটা পবিত্র কূপ। নেক্সট প্রশ্ন, চোল বংশ দেব না, চোল রাজ্য অ্যাকচুয়ালি, চোল রাজ্যের প্রতিষ্ঠাতা কে? কে চোল রাজ্যের প্রতিষ্ঠাতা কে বলো তো দেখি, দেখতে অসুবিধা হচ্ছে না? ওকে, কে প্রতিষ্ঠাতা লেখো, পরে দিচ্ছি আমি আনসার। নেক্সট পরেরটা, লক্ষণ সেনের রাজধানী, লক্ষণ সেনের রাজধানী কোথায় ছিল?
বিক্রমপুর। চোল বংশের প্রশ্ন করেছিলাম রাজধানী কোথায় ছিল, তাই তো? ও না, সরি। চোল বংশের প্রতিষ্ঠাতা কে ছিল? না, চোল যে রাজ্য ছিল সেই রাজ্যের প্রতিষ্ঠাতা ছিল বিজয়ালয়। বিজয়ালয়। ওকে, বয় হস্যি দিলাম এটা। নেক্সট, হচ্ছে সর্বশ্রেষ্ঠ চোল রাজা কে? প্রথম রাজেন্দ্র সর্বশ্রেষ্ঠ চোল রাজা। নেক্সট প্রশ্ন,